চাকরির পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে রিসেন্ট টাইমে যে সমস্ত অঙ্ক, আজকে আমরা এরকম অঙ্ক নিয়ে আলোচনা করব এবং 2026 সালে এই অঙ্কগুলো এসেছে, 25 সালে এসেছে, সেরকম অঙ্কই আমরা কিন্তু এই আলোচনায় রেখেছি, মানে রিসেন্ট টাইমের বারবার রিপিট হওয়া প্রশ্নসমূহ। তো সেরকমই একটা অঙ্ক দিয়ে শুরু করছি। স্ক্রিনে দেখেন 22 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা 2026 সালে অলরেডি বেশ কয়েকবার এসেছে এবং এটা হচ্ছে বিসিএসএ, প্রাইমারিতে, নিবন্ধনে সব জায়গাতেই কিন্তু এসেছে। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? তো আমরা ডিটেলস মেথডেও বৃত্ত অঙ্কন করে এই অঙ্কটা করতে পারি, আদারওয়াইজ আমরা শর্টকাট মেথডেও কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারি। তো যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা অঙ্কগুলো শিখছি, সেজন্য শর্টকাট মেথডটাই আমরা বেশি প্রেফার করব। তো কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, যেহেতু কমার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা নেগেটিভ অর্থে মানে চিন্তা করব। তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? তো শর্টকাট মেথডের সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ ইন্টু বি, তার নিচে হচ্ছে 100। এখানে যেহেতু একটাই পার্সেন্টেজ রয়েছে, তাই আমি ধরবো এর মানও 20, মানে 20%, এবং বির মানও হচ্ছে 20%। যেহেতু বলেছে কমে, তো আমি বলেছি কম মানেই হচ্ছে মাইনাস, তার মানে দুইটার সামনে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে ইকুয়াল এর মান হচ্ছে -20 প্লাস বির মানও হচ্ছে -20 প্লাস টান দিলাম নিচে হচ্ছে 100, এর মান -20, এটা ব্র্যাকেটে রাখতে হবে কেননা মাঝখানে তো ইন্টু চিহ্ন রয়েছে, তাই না? আর বির মানও হচ্ছে -20 দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা ফাইনালি ক্যালকুলেশনটা করব। খেয়াল করে দেখেন, -20 থাকলো, প্লাসে মাইনাসে -20, আর মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, নিচে কত 100, মাইনাসে মাইনাসে প্লাস, 20 গুণ করলে 400 হয়। ঠিক আছে, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এখানে কি থাকলো? -20 আর -20 -40, আর প্লাস হচ্ছে উপরে 4, তার নিচে 1 মানে হচ্ছে 4। তাহলে -40 থেকে +4 গেলে কত থাকে? -36 থাকে। তো মাইনাস মানে কিন্তু আসলে কি বলেছি? কমবে। তার মানে আমরা বলতে পারি যে এটা কমেছে কত পার্সেন্ট? 36%। এই যে দেখেন বলা হচ্ছে কত পার্সেন্ট কমবে, তার মানে আমরা বলতে পারি কমবে হচ্ছে 36%। তো একটাই তো উত্তর রয়েছে, প্লাস মাইনাসের তো এখানে কোনো ভেজাল নেই, এই জন্য 36%। কিন্তু যদি এখানে থাকতো যে 36% বাড়বে, 36% কমবে, তখন কিন্তু আরেকটু ক্রিটিক্যাল হতো। তো গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনের এটা দেখেন, এটাও রিসেন্ট টাইমে বেশ কয়েকবার রিপিট হচ্ছে এবং এটা কিন্তু বিসিএসে আসা একটা প্রশ্ন। একদম হুবহু আসে এগুলো, কোনো সংখ্যাও চেঞ্জ করে না। দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত, সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এই অঙ্কগুলো আমরা একটা সূত্র প্রয়োগ করে করতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। এই সূত্রটা আমরা অলওয়েজ অ্যাপ্লাই করি। অথবা এই সূত্রটাকে আমরা এইভাবেও বলতে পারি, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। এটা কিন্তু প্রুফ করা যায়, আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। তো যেহেতু বলা হচ্ছে গসাগু 11, তো গসাগুর জায়গায় আমি 11 বসালাম, ইন্টু লসাগু কত বলা হচ্ছে লসাগু 7700, তো লসাগুর জায়গায় আমি 7700 বসাই দিলাম, আর ইকুয়াল চিহ্ন দিলাম। বলা হচ্ছে একটি সংখ্যা 275, তো একটার জায়গায় আমি 275 বসালাম, ইন্টু অপর সংখ্যাটি কত, তাহলে অপরটা আমি ঠিক রাখলাম। শর্টকাটে আমি লেখাগুলো লিখেছি। নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তাহলে বা আমরা করতে পারি কি, অপর সংখ্যাটা যেহেতু বের করতে হবে, তো আমরা জানি গুণ আকারের কোনো সংখ্যা যদি সমান চিহ্ন অতিক্রম করে, তাহলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে উপরে 7700 গুণন 11, আর তার নিচে কত? তার নিচে হচ্ছে 275 চলে আসবে। তো 11 দ্বারা যদি আমরা 275কে কাটি, এই কাটাকাটিটাই কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল অনেকের জন্য। তো দেখেন, প্রথমে এই দুই সংখ্যাকে কাটবো, মানে 27। তাহলে 11 দ্বারা 27কে কাটলে 11 দুগুণ 22, অবশিষ্ট কত থাকবে বলেন তো? 23, 24, 25, 26, 27। তাহলে 5। এই 5 কল্পনা করবেন এই 5-এর সামনে,
অর্থাৎ এটা এখন 5 না, এটা কত, এটা এখন 55। তো 11 দ্বারা 55কে কাটলে কত হবে, 5 11 55। কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু লিখি না, ঠিক আছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা হচ্ছে কাটাকাটিটা করলাম। এবার 25 দ্বারা আমরা এটাকে কাটবো। তো 25 দ্বারা প্রথমে 77কে কাটবো। যদি আপনি পুরোটাকে না কাটতে পারেন তাহলে ছোট করে কাটেন, তাহলে 5 5 25 থাকলো 5, 5 1 5, কত থাকলো বলেন তো, 7 মিলাতে 2, তাহলে 27 হয়ে গেল এটা। তাহলে 5 5 25 থাকলো আবার 2, তাহলে 20, 4 5 20, এই শূন্যটা আমরা এখানে দিয়ে দিলাম। তো নিশ্চয়ই বুঝেছেন। এবার আবার 5 দ্বারা কতকে, এই 15কে কাটবো, 3 5 15 কাটলাম। আবার এই 5 দ্বারা 4কে কাটতে গিয়ে আমি দেখছি যে আসলে 5 দ্বারা 4কে ভাগ যাচ্ছে না, তো আরেকটা ঘর নিব। তো যখনই আমরা আরেকটা ঘর নিব তখন কিন্তু এখানে একটা শূন্য দিতে হবে। দেওয়ার পরে 5 দ্বারা 40কে কাটলে 5 8 40, এই যে শূন্য দিতে হবে এই জায়গাটাতেও অনেকের বুঝতে প্রবলেম। তো দেখেন 3 0 8, এটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমি এই জিনিসটা আর একটু আপনাদেরকে বোঝাই দিতে চাই। তো দেখেন সেটা হলো, আপনারা অনেকেই হয়তো এই যে ভাগ প্রক্রিয়াটা ঠিকভাবে নাও বুঝতে পারেন। তো আমি একটু ভালোভাবে বোঝাচ্ছি। দেখেন এটা একটু আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি একটু এখানে লিখে দিচ্ছি। তো যেহেতু আমাদের অপর সংখ্যা বের করতে বলেছে, উপরে 7700 গুণন কত 11, তার নিচে কত, তার নিচে হচ্ছে আমাদের হচ্ছে 275, তাই না। তো এইটা দ্বারা আমরা যদি কাটি 11 2 22, তাহলে থাকলো 2 25, 5 5 25। তো এই 25 দ্বারা যদি আমরা 7700কে সরাসরি কাটি, বা কাটা মানে তো ভাগ করা, তাই না, তাহলে 25 ভাগ 7700 ভাগ টান দিলাম। তাহলে করব কি 3 25-এ আমরা 75 লিখে ফেললাম। প্রথমে আমরা চাইলে মানে প্রথম ক্ষেত্রে 2 ঘর আমরা নিতেই পারি, এটাতে কোনো ঝামেলা নেই, যেহেতু এটাও 2 ঘর এটাও 2 ঘর। তো 3 25-এ 75, তাহলে অবশিষ্ট কত থাকলো, 2 অবশিষ্ট থাকলো। এখন এই একটা ঘর আমরা কেটে নামাবো। এখন দেখবো ভাগ যায় কিনা। যদি ভাগ না যায়, কেননা 25 বড় 20 ছোট, ভাগ যাচ্ছে না, তো আর একটা ঘর কেটে নামানোর জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে তারপরে এই ঘরটা এখানে কেটে নামাতে পারবো। ভাগের কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এটা। এবার কিন্তু ভাগ যায়, তাহলে আমরা বলতে পারি 8 25-এ কত হবে, 200 হবে। তো এই জন্য হচ্ছে 308 হয়েছে আমাদের সঠিক উত্তর। তো দেখেন বিসিএস এ যে অঙ্ক এসেছে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ট্রিক্স রয়েছে, কোথাও না কোথাও একটা ভুল করার চান্স রয়েছে, ঠিক আছে। এই জন্য কিন্তু বিসিএস এ এই ধাঁচের অঙ্ক চলে আসে। আর এটা আমি বারবার বলি যে অঙ্ক একবার বিসিএস এ আসে সেটা প্রচুর পরিমাণে রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায়। এই জন্য বিসিএস এর প্রশ্নগুলো একটু ভালোভাবে আপনাদেরকে শিখে নিতে হবে। এবারে এই অঙ্কটা দেখেন 2026 সালের বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা আমি কয়েকবার আসতে দেখলাম এ পর্যন্ত। এখন পর্যন্ত অল্প কিছু পরীক্ষা হয়েছে, তাতেই কিন্তু বেশ কয়েকবার এই অঙ্কটা এসেছে। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের জানতেই হবে। অনেকের আবার এগুলো করতে করতে একেবারে মুখস্থর মতোই হয়ে গেছে। আপনারা দেখা মাত্রই বুঝতে পারেন যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে অ্যান্সার হচ্ছে 9 গুণ। এভাবেও যারা জানেন না তাদেরকে কিন্তু একটু শিখতে হবে। মনে রাখেন যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে 3-এর উপরে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে 3 তিরিখা কত হবে, 9। তাহলে 9 গুণ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা এখানে 3 গুণের জায়গায় যদি 4 গুণ থাকতো তাহলে আমি কি করতাম, তাহলেও কিন্তু একই কাজ করতাম, 4-এর উপরে স্কোয়ার করে দিতাম, তখন 4 4-এ 16 হতো আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার যদি এখানে 3 গুণের জায়গায় যদি দ্বিগুণ থাকতো তাহলে কি হতো, তাহলে 2-এর উপর স্কোয়ার হতো, তখন 2 2 4 হতো আমাদের সঠিক উত্তর। তো ঠিক এইভাবেই আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হয়। এখন আপনারা যদি বলেন আচ্ছা এটা কেন হয়, আমি বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। তো যেহেতু বৃত্ত সংক্রান্ত প্রশ্ন, আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। তো এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা, এবং আমরা জানি একটা বৃত্তের ব্যাস হচ্ছে পুরোটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেটা সেটাকে বলা হয় এই বৃত্তটার ব্যাস। তো এই বৃত্তটার ব্যাসকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে। তার মানে এই বৃত্তটার যতটুকু তার পাশে যদি আমি আরেকটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটার 3 গুণ হতে হবে এটাকে। তো দেখেন আমি 3 গুণ করে দিয়েছি এই বৃত্তটা, মানে আনুমানিক আর কি 3 গুণ। এই বৃত্তটার ব্যাস হবে এটা। তো দুইটা ব্যাসের মধ্যে ফারাক নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে একেবারে মানে হচ্ছে টিনি সাইজের একটা বৃত্ত, আর এটা হচ্ছে জায়ান্ট সাইজের একটা বৃত্ত। তো বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে বলেছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে।
আচ্ছা, তার মানে বৃত্তের ব্যাস বলতে কি বোঝায় বলেন তো দেখি। আমরা জানি বৃত্তের ব্যাসকে ইংরেজিতে বলে ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে 2r। কিভাবে সেটা? কেননা ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আরতে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাই রেডিয়াসের ফার্স্ট যে লেটারটা সেটা হচ্ছে আর, এই জন্য এটা আর। তাহলে এটাও আর, এটাও আর, এখান থেকে এই পর্যন্ত, তাহলে আর 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 কত, যোগ করলে 2r, এই জন্য ডায়ামিটার মানে হচ্ছে 2r। এবার আসেন এই বৃত্তটারও হচ্ছে তাহলে হচ্ছে 3 গুণ যদি আমি ব্যাস বৃদ্ধি করি, বলেন তো দেখি বৃত্তের ব্যাস 3 গুণ, তাহলে এই বৃত্তটার ব্যাস কত, 2r, তাহলে এই বৃত্তটার ব্যাস কত হবে, তাহলে d ইকুয়াল টু 3 গুণ, তার মানে 3 ইন্টু 2r ইকুয়াল টু হচ্ছে 6r, তাহলে এই বৃত্তটার ব্যাস কত হচ্ছে 6r। তো ব্যাস যদি 6r হয়, ব্যাসার্ধ কত, এটাও 3r, এটাও 3r। তো খেয়াল করে দেখেন, এইভাবে আপনাকে প্রথমে বিষয়টা একটু অনুধাবন করতে হবে যে 3 গুণ যদি বৃদ্ধি করি তাহলে বিষয়টা এরকম ঘটে। তো এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে মানে রেডিয়াস হচ্ছে r, আর এই বৃত্তটার রেডিয়াস হচ্ছে 3r। এখন এই বৃত্তটার আমরা কি বের করব, আমি মাঝখানে একটু দাগ দিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা এই বৃত্তটার হচ্ছে এবারে ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে আর এর মান কত, আর এর মান তো এখানে আর, কেননা আর মানে তো ব্যাসার্ধ আমরা জানি। তো এই জন্য এটা যা আছে তাই, এটাই হচ্ছে ক্ষেত্রফল। আবার এই বৃত্তটার ক্ষেত্রফল কত, এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে আর এর মান কিন্তু 3r, তাহলে আমরা বলতে পারি ইকুয়াল পাই 3r তার উপর কি স্কোয়ার। তাহলে কত হচ্ছে বলেন তো, 3 3 9, তাহলে আমাদের হচ্ছে 9 পাই আর স্কোয়ার। দেখেন বোঝেন কিনা, 3-এর উপর স্কোয়ার মানে 9, আর এর উপর স্কোয়ার মানে আর স্কোয়ার। আচ্ছা বলেন দেখি এটার তুলনায় এইটা কতটুকু বেশি, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে 9 পাই আর স্কোয়ার, কতটুকু বেশি, তাহলে 9 গুণ বেশি। তো কিভাবে আমরা বের করব, তাহলে 9 পাই আর স্কোয়ার ভাগ হচ্ছে পাই আর স্কোয়ার, আর স্কোয়ার পাই পাই কাটা, তাহলে কত আসতেছে আমাদের 9 আসতেছে সঠিক উত্তর। তাহলে কত গুণ, 9 গুণ। তো নিঃসন্দেহে এবারে আপনি বিষয়টা অনুধাবন করতে পেরেছেন যে কিভাবে এটার অ্যান্সার আমাদের 9 গুণ হয়েছে। কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় তো এত সময় আপনার জন্য বরাদ্দ নেই। আপনি হয়তো হচ্ছে সেখানে মাত্র কয়েক সেকেন্ড পাবেন, সর্বোচ্চ 1 মিনিট পেতে পারেন। প্রাইমারি পরীক্ষায় হয়তো 90টা প্রশ্ন 90 মিনিট 1 মিনিট করে পাচ্ছেন, কিন্তু নিবন্ধন পরীক্ষায় 1 ঘন্টায় কিন্তু আপনাকে আবার 100 প্রশ্নের উত্তর করতে হচ্ছে, সেখানে কিন্তু আপনি পাবেন না। আবার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সেখানে কিন্তু আবার আপনি হয়তো প্রাইমারি প্রধান শিক্ষকে 1 মিনিট পেতে পারেন, কিন্তু বেসরকারি হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ উপাধ্যক্ষ যে নিয়োগগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি আবার এত সময় পাবেন না। আবার বিভিন্ন গ্রেডের যে পরীক্ষা রয়েছে, ধরেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে, বা বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আপনি এত সময় পাবেন না। এই জন্য আপনাকে একটা জিনিসের লিখিত প্যাটার্নও জানতে হবে, আর একটা জিনিসের শর্টকাট বা এমসিকিউ প্যাটার্নও আপনাকে জানতে হবে। এই 2 প্যাটার্নই কিন্তু আপনাকে শিখে রাখতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমি এই 2 প্যাটার্নই আপনাদেরকে শেখাই, শর্টকাট এবং ডিটেলস মেথড। রিসেন্ট টাইমে নতুন একটা ব্যাচ আমি হচ্ছে অলরেডি নিয়েছি, আরও একটা নিব। তো আপনারা যদি জয়েন করতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবার আসেন আমরা পরের অঙ্কে যাচ্ছি। এটা দেখেন, এটাও রিসেন্ট টাইমের একটা চাকরির পরীক্ষার প্রশ্ন। দেখেন বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তো দেখেন একটা গাড়ির চাকা মানে এই ধরেন একটা গাড়ির চাকা কিন্তু একটা বৃত্তের সাথে আমরা কল্পনা করতে পারি। তো একটা চাকা একবার ঘোরা মানে হচ্ছে 360 ডিগ্রি অতিক্রম করা, আবার অর্ধেকবার ঘোরা মানে 180 ডিগ্রি অতিক্রম করা। কেন 360-এর অর্ধেক হচ্ছে 180? তো বলা হচ্ছে প্রতি মিনিটে 90 বার ঘুরে। আচ্ছা প্রতি মিনিট মানে কত, আমরা বলতে পারি 60 সেকেন্ডে ঘুরে 90 বার। ওকে, তার মানে 60 সেকেন্ডে একটি চাকা ঘুরে 90 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে, তাহলে 90 ভাগ 60 ঐকিক নিয়মের সাহায্যে আমরা করতে পারলাম। তাহলে 0 0 কাটা, 3 2 6, 3 3 9, তাহলে উপরে 3 তার নিচে 2, কাটাকাটি করলে কত হবে 1.5। মানে আমরা যদি ভাগ করি 3কে 2 দ্বারা যদি ভাগ করি, 3 1 3, 2 1 2 থাকলো 1, দশমিক দিয়ে 0, 5 2 10, এই যে মিলে গেল। তাহলে 1.5, তার মানে 1.5 বার। একবার ঘোরা মানে 360 ডিগ্রি, আর অর্ধেকবার ঘোরা মানে 180 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরতেছে,
আমাদের বলা হচ্ছে যে 1 সেকেন্ডে তাহলে চাকাটা আমাদের ঘোরে হচ্ছে 1.5 বার। এটা কিন্তু আমরা দেখেন এইদিকে কিন্তু বার বের করেছি আমরা, এই যে বার, এটাও তাহলে কি বার, আমি হয়তো ভুল বলেছি একটু আগে, হচ্ছে তাহলে 1.5 বার ঘোরা মানে হচ্ছে 360 যোগ 180, কেননা 1 সেকেন্ডে হচ্ছে 1.5 বার ঘুরতেছে চাকাটা। এটা কিন্তু 1.5 সেকেন্ড না, এটা কিন্তু 1.5 বার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ঘুরে? 1.5 বার। তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি আর অর্ধেক বার ঘুরলে 180 ডিগ্রি, দুটো যোগ করলে হবে 540 ডিগ্রি। ঠিক আছে, কোথায় আছে অ্যান্সারটা? আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এই প্রশ্নটা দেখেন, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত? তো রম্বস নিশ্চয়ই আপনারা চেনেন, রম্বসের 4টা বাহু কিন্তু পরস্পর সমান থাকে, কিন্তু কোণগুলো আবার পরস্পর সমান হয় না, এরকম কোণাকুণি হয় কিন্তু রম্বস দেখতে। নিঃসন্দেহে আপনারা রম্বস চেনেন। অর্থাৎ একটা স্কোয়ারকে যদি আমরা ট্যাপ করি, মানে একটা বর্গকে যদি আমরা একটু চেপে ধরি বা ট্যাপ করি, তাহলে একটা রম্বসে পরিণত হয়। তো রম্বসের একটা কর্ণ বলতে বোঝায় এই কর্ণটা, আর অপর কর্ণ বলতে বোঝায় এই কর্ণটা। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন পরে যেটা আমি অঙ্কন করলাম, অর্থাৎ এটা একটু বড় আর এই পাশেরটা এটা কি, এটা একটু ছোট, তাহলে ছোটটা হচ্ছে 4 সেন্টিমিটার আর বড়টা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কত। তো মনে রাখেন রম্বসের এরিয়া মানে ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। জাস্ট এই সূত্রটা জানলেই হয়ে যাবে, কর্ণদ্বয়ের কি গুণফল। তো ইকুয়াল হাফ গুণন কর্ণ কত, একটা হচ্ছে 4 সেন্টিমিটার তো দিয়ে দিলাম, ইন্টু আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার দিয়ে দিলাম, কাটাকাটি করব 2 দুগুণ 4, তাহলে 1 2 1 2 6 দুগুণ 12, তার মানে 12 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে আমাদের হচ্ছে কি এই রম্বসটার ক্ষেত্রফল। তো উত্তর কত আছে? উত্তর হচ্ছে গ নম্বর অপশনে আমাদের 12। ঠিক আছে, এটা দেখেন, এটাও খুবই সুন্দর একটা অঙ্ক। 72-এর জায়গায় অনেক সময় 36 আসে, অনেক সময় 128 থাকে, অনেক সময় 1024 থাকে। ঠিক আছে, নানান সংখ্যা কিন্তু থাকতে পারে, অনেক সময় আবার শুধু 24 থাকে। তো 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটা? ভাজক মানে 72কে কি কি দ্বারা ভাগ করা যায়। তো আমরা যদি ম্যানুয়ালি একটু বের করি 72-এর ভাজক কয়টা আছে, তো 72কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়। দেখেন 72 একে 72, 36 দুগুণ 72, 3 24-এ 72, 4 18 72, 6 12 72, 8 9 72 যাচ্ছে, 6 12 72, তারপরে 4 18 72, 3 24-এ 72, 36 দুগুণ 72, আবার কত 72 একে 72। তাহলে কয়টা ভাজক আছে বলেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে 12টি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু এখানে যদি যেটা বললাম যে এখানে যদি 1024 থাকে তাহলে তো আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে গেল। কেন? কারণ এইভাবে ম্যানুয়ালি তখন বের করা তো একটু কষ্টসাধ্য। তো এই জন্য এটার একটা নিয়ম রয়েছে, মানে রুল রয়েছে। এটা শর্টকাট রুল না, এটা হচ্ছে ডিটেলস রুল, কিন্তু একটু তাড়াতাড়ি হবে এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন। তো 72-এর ভাজক বের করার জন্য আমরা 72কে লসাগু করব। তো 2 দ্বারা 36 দুগুণ 72, আবার 2 18 দুগুণ 36, আবার 2 9 দুগুণ 18, আবার 3 3 3 9। তাহলে কি দাঁড়ালো বলেন তো? দাঁড়ালো হচ্ছে 2 আছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 আছে 2টা, তো 3-এর উপরে স্কোয়ার। এখন এই 2 আর এই 3-এর আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, পাওয়ার যেটা আছে সেটা নিয়ে আমাদের কাজ। মনে রাখবেন পাওয়ার যতই হোক প্রথম পাওয়ারের সাথে 1 যোগ, পরে যে পাওয়ারটা আছে সেটার সাথেও 1 যোগ, আরও যদি থাকতো সেগুলো আমরা একই কাজ করতাম, সবসময় 1 যোগ। এই দুটো আমাদের যোগ করে গুণ করে দিতে হবে। তাহলে 3 আর 1-এ 4 গুণন 2 আর 1-এ 3, তাহলে 3 4-এ কত 12, 12টি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই অঙ্কটা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক। তো এটার আমি একটা HW আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে দিলাম কত 1024 এর কতটি ভাজক রয়েছে। ওকে, কতটি ভাজক রয়েছে আপনারা অবশ্যই এই HW, এটা HW1 দিচ্ছি আমি, হ্যাঁ, HW1 এর অ্যান্সারটা কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে এটা দেখেন, বলা হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তো এটা আমরা শর্টকাটে যেমন করতে পারি, পাশাপাশি ডিটেলস মেথডেও কিন্তু করতে পারি। তো আমরা শর্টকাটে দেখাবো, যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করছি। তো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর। তো মনে রাখবেন বর্গের অন্তর দেওয়া থাকলে
আর সংখ্যা দুটি যদি আমাদের বের করতে বলে তাহলে যেটা বর্গের অন্তর দেওয়া থাকবে সেটার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যাবে, আর বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। এটা হচ্ছে বড় সংখ্যা বের করার সূত্র, আর এটা হচ্ছে ছোট সংখ্যাটা বের করার সূত্র। তো 47 আর 48, 48কে 2 দ্বারা ভাগ করলে 24, 47 থেকে 1 গেলে 46, 46কে 2 দ্বারা ভাগ করলে 23, তার মানে একটা 23 আর একটা কত 24। দেখেন তো কোথায় আছে 23 24, আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে আমাদের 23 24 রয়েছে। তো এখন আপনি যদি বলেন যে আমি এই অঙ্কটা ডিটেলস মেথডে শিখতে চাই, নো প্রবলেম। দেখেন আমি করছি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। তো ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একটার পরে একটা। তো আমি ধরে নিলাম যে ধরি প্রথম সংখ্যাটা x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই x প্লাস 1 হবে। কেন? কেননা তারা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে একটার পরে আরেকটা। তো এই সংখ্যা হচ্ছে ক্রমিক সংখ্যা দুটোর বলা হচ্ছে যাদের বর্গের অন্তর। তাহলে আমাদের প্রশ্ন মতে বলেছে কি বর্গের অন্তর, তার মানে এই সংখ্যাটার বর্গ হচ্ছে এটা আর এই সংখ্যাটার বর্গ হচ্ছে এটা, তাই না? বর্গের অন্তর মানে এই দুটো বিয়োগ করতে হবে। তো আমরা বড়টাকে আগে লিখবো, ছোটটাকে পরে লিখবো। সাধারণত বিয়োগের সময় আমরা এই কাজটাই করি। তাহলে আমি লিখতে পারি x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার আর x এর উপর স্কোয়ার মাঝখানে মাইনাস ইকুয়াল টু 47। দেখেন তো বোঝেন কিনা, যাদের বর্গের অন্তর 47, যাদের মানে এই সংখ্যা দুটোর বর্গের অন্তর 47। তাহলে বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে আমাদের এখানে। তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। কেন 2x? কারণ 1 দ্বারা x কে গুণ করলে x দ্বারা 2 কে গুণ করলে 2x আর মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 47। তাহলে বা x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস ক্রস, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 47। তাহলে বা কি দাঁড়াচ্ছে 2x ইকুয়াল টু এই 47, এই 1 এইদিকে আসলে মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে বা 2x ইকুয়াল টু কত হচ্ছে 47 থেকে 1 গেলে 46। সুতরাং x এর ভ্যালু 46কে 2 দ্বারা ভাগ করলে 23। তাহলে আমরা কিন্তু 23 পেয়েছি কেবল একটা সংখ্যার মান, 23 পেয়েছি x এর মান। তাহলে খেয়াল করে দেখেন তো x এর মান কত? x এর মান কিন্তু আমাদের 23। দেখেন আমি লিখে দিচ্ছি এখানে 23। আর এই যে x প্লাস 1 আছে এটার মান কত হবে বলেন দেখি আমাদের? এটার মান হবে অবশ্যই 23 আর 1 যোগ করলে কত 24। তার মানে একটা 23 আর একটা 24। আপনি যেভাবেই করেন না কেন, শর্টকাট মেথড কিংবা ডিটেলস মেথড, অ্যান্সার কিন্তু সঠিকভাবে বের হবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।